আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ঢাকায় আনা হচ্ছে গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। হত্যা মামলায় জামিন আবেদন নাকচ করে আসিফুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে প্রেরণ। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সভা। নির্বাচন না হওয়া পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সার্জিসের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মানবে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। নতুন দল গঠন আলোচনায় হতাশা প্রকাশ। এই দায়িত্ব পেলেন কোথায় তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষ কাজ করছে। জটিলতা কাটছে না ডিসি নিয়োগে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে খতিয়ে দেখার পরামর্শ। তালিকা হচ্ছে আওয়ামী আমলের বঞ্চিত কর্মকর্তাদের। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে জশ্নে জুলুস। বিশ্বনবীর আদর্শে সমাজ গড়ে তোলার আহ্বান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে যে সুশৃঙ্খলতা আজকে মুসলমান ঐক্য হয়েছেন, সেই ঐক্যকে আমরা সুস্বাগত জানাচ্ছি। সকল মুসলিমের আশিক রাসূলের মিলন মেলা, এটা আমাদের প্রাণের স্পন্দন। মিলাদুন্নবীতে আসি, শান্তির বার্তা সাথে পৃথিবীতে ছড়িয়ে দিই। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। এবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা। পালিয়ে গিয়েও ধরা পড়ল সন্দেহভাজন আততায়ী। প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে জানাতে ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। তাদেরকে কি ডিবি কার্যালয়ে আনা হয়েছে? সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেবাশিস, সর্বশেষ যে তথ্য তাতে আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকার ভেতরে কিছুক্ষণ আগে, অর্থাৎ কিছুক্ষণ আগে উত্তরা হয়ে ঢাকার প্রবেশ পথ দিয়ে আসলে ঢুকেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে ডিবি যে কার্যালয়, সেই কার্যালয়ে এসে পৌঁছাবে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, ডিবি কর্মকর্তারা যেটি বলছেন, মূলত এই গ্রেফতার দুইজনের নামে যাত্রাবাড়ি এবং ভাসানটেক থানায় দুটি আলাদা পৃথক মামলা রয়েছে। যাত্রাবাড়িতে মূলত মোজাম্মেল বাবুর বিরুদ্ধে নাইম হাওলাদার নামে এক শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় যে মামলা হয়েছে, ওই মামলার আসামি তিনি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। এবং আর শ্যামল দত্তর বিরুদ্ধে মূলত ভাসানটেক থানায় ফজলু নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। সেই মামলায় তাকে এজাহারভুক্ত আসামি, তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। এখন মূলত এখানে আসার পর প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পর আগামীকালকে তাকে তাদের দুইজনকেই আদালতে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা হবে। এবং হয়তো আগামীকাল আগে আমরা যতটুকু দেখেছি, ৭১ টিভির দুই সাংবাদিক গ্রেফতার হয়েছিলেন, শাকিল আহমেদ এবং ফারজানা রূপা, তাদেরকেও মূলত রিমান্ডে নেওয়া হয়েছিল 2 দফায়। এই 2 সাংবাদিককেও মূলত রিমান্ড চাওয়া হতে পারে। পুলিশ কর্মকর্তারা বলছেন সেটি আজকে এখানে নিয়ে আসার পর, যাচাই বাছাইয়ের পর, অর্থাৎ মামলার যে কাগজপত্র, সেই মামলার কাগজপত্র যাচাই বাছাইয়ের পর সেটি সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আগামীকালকে যে নির্ধারিত সময় 24 ঘন্টার মধ্যে আদালতে তোলার সময়সীমা, সেটির মধ্যেই আসলে তাদেরকে আদালতে তোলা হবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। এদিকে ভোরে ময়মনসিংহের ধোবাউড়া দিয়ে সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। স্থানীয়রা তাদের আটক করে তুলে দেয় পুলিশের হাতে। পরে তাদেরকে ঢাকায় পাঠানো হয়। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী উপজেলা ময়মনসিংহের ধোবাউড়া। সকাল থেকে এখানকার থানায় উৎসুক মানুষের ভিড়। পুলিশ জানায়, ভোরে সীমান্ত পার হওয়ার সময় 4 জনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় তারা হলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, রিপোর্টার মাহবুবুর রহমান ও তাদের গাড়ি চালক সেলিম। পরে তাদের হেফাজতে নেয় পুলিশ।
জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি। প্রায় 7 ঘন্টা হেফাজতে রাখার পর হস্তান্তরের উদ্যোগ নেয় স্থানীয় থানা পুলিশ। বগুড়া উপজেলার ভারত সীমান্তবর্তী স্থান থেকে স্থানীয় জনতা 4 জন ব্যক্তিকে আটক করে আমাদের স্থানীয় যে অফিসার ইনচার্জ আছে ওনাদেরকে খবর দেন, আমাদের থানা পুলিশ তাদেরকে হেফাজতে আনেন। এখন ওনারা আমাদের হেফাজতে আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, ওনাদেরকে আমরা হস্তান্তর করব। ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গত 6 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। রাজধানীর ভাসানটেক থানায় ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত আর যাত্রাবাড়ি থানায় শিক্ষার্থী নাইম হত্যা মামলার আসামির তালিকায় আছে মোজাম্মেল বাবুর নাম। আমিন বাবু, যমুনা নিউজ। ছাত্র জনতার আন্দোলনে হোটেল কর্মী সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক মোশাররফ হোসেন আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন। পুলিশ আদালতে হাজির করে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন করে। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার রাত 11টায় রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূর ও সেগুন বাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়, যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে। এই ঘটনার সাথে তারা জড়িত না, যেহেতু তাদের মামলায় রিমান্ড চাওয়া হয় নাই, শুধু রাজনৈতিক কারণে তাদেরকে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলকেও আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। রংপুরে বিভাগীয় মত বিনিময়ের সভায় তিনি বলেন, দেশের স্বার্থেই 24-এর চেতনা ধরে রাখতে হবে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় মতবিনিময় সভা। দুপুর থেকেই দলে দলে পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা ছাড়া গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন দেশের সকল দলমতের মানুষ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষার প্রত্যয় জানান সার্জিস। 2024 সালে যখন এটি শেষ হয়, তখন এটি ছাত্র জনতার এমন একটি আন্দোলনে রূপান্তর হয়েছিল যেখানে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল বয়সের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলেই ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন ছাত্র জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলকে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। তাদের প্রতি অনুরোধ, যে নির্মম নির্যাতন নিপীড়নগুলো দেখে 16 বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, অভ্যুত্থান হয়েছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন। এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনের শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় সমন্বয়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠকও করেন সার্জিস আলম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে শিক্ষার্থীদের দল গঠনের চেষ্টার সমালোচনাও করেছেন তিনি। বলেছেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এজেন্ডা থাকলে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হবার সুযোগ নেই, তাতে ব্যর্থ হবে ছাত্র নাগরিক অভ্যুত্থান। দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শিরোনামে ডিআরইউতে এই আলোচনার আয়োজন করে জেএসডি। পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রমকর্ম পেশার মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্বের মাধ্যমে দেশ শাসনে তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল নষ্ট করতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি
এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? সংবিধান সংশোধন কিংবা বৃহৎ সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই করবে বলে মত দেন বিএনপি মহাসচিব। যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। যতদিন খুশি এই সরকার থাকুক, আমি জানি না তারা এই কথাগুলোর উপর থেকে পেলো কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিন মেনে নেবে না। সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন যে সংস্কারের কথা বলা হচ্ছে বিরোধী দলগুলো তা সরকার পতনের আগেই ঘোষণা দিয়েছিল। তারা যদি নির্বাচনকালে নিরপেক্ষ সরকার হিসেবে ভূমিকা পালন করতে চান, তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ, রাজনৈতিক এজেন্ডা থাকবার কোনো সুযোগ নাই। ফলে 111-এর সে সমস্ত বিষয় আমাদের বিবেচনার মধ্যে আছে। ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আরেকজন বলে আমি সেকুলার কনস্টিটিউশন চাই, মিলবে কোথাও? এইরকম নর্থ পোল সাউথ পোলের আইডিয়া আছে। 17টা দল আনুষ্ঠানিকভাবে দেখা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে, 2000 প্রস্তাব দিয়েছে, পত্রিকায় পড়েছে। শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে, এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অনুষ্ঠানের পর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অভ্যুত্থানে আহত নিহত প্রত্যেক পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। আমরা যেন সমাজে শান্তি বজায় রাখি, শৃঙ্খলা বজায় রাখি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বর্ণাঢ্য যশনে জুলুসের মধ্যে দিয়ে চট্টগ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রতি বছরের মতো এবারও বের করা হয় বিশেষ শোভাযাত্রা, বন্দর নগরীতে পরিণত হয় জনসমুদ্রে। জুলুসে যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ব্যানার, পোস্টার, তোরণ আর মিলাদুন্নবীর পতাকায় ছেয়ে যায় চট্টগ্রাম। এটিকে বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে রেকর্ডের স্বীকৃতি চান আয়োজকরা। যতদূর চোখ যায় যেন বিশাল জনসমুদ্র। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য জশ্নে জুলুসে যোগ দেন অগণিত ধর্মপ্রাণ মুসল্লি। নগরীর 16 শহরে জামেয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার সামনে থেকে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহর নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস। গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাহারি যানবাহনে চড়ে প্রদক্ষিণ করেন বিভিন্ন সড়ক। রসুলের প্রতি প্রেম, ভালোবাসা, এটা কিন্তু এটা কোনো ক্লান্তি নেই, মানুষের কোনো ক্লান্তি নেই। জীবনটা যদি রাস্তা খরচ হয় তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এই বয়সে নয়, 80 বছর 100 বছর হলেও আমরা এই আনন্দ মিছিল করে যাব। অন্যান্য বারের চেয়ে এবারের আয়োজন কিছুটা সংক্ষিপ্ত। তারপরও জুলুসকে কেন্দ্র করে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক পরিণত হয় জনসমুদ্রে। চট্টগ্রাম ছাড়াও আশপাশের জেলা থেকে যোগ দেন অনেকে। মহানবীর পৃথিবীতে আগমনের এই দিনটিকে ঘিরে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে বলে আশা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে যে সুশৃঙ্খলতা আজকে মুসলমান ঐক্য হয়েছেন, সেই ঐক্যকে আমরা সুস্বাগত জানাচ্ছি। প্রতি মুহূর্তে মুহূর্তে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ রাসূলকে রাজি করে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াব হওয়া সম্ভব। সকল মুসলিমের আশিক রাসূলের মিলন মেলা, এটা আমাদের প্রাণের স্পন্দন। মিলাদুন্নবীতে আসি, শান্তির বার্তা সাথে পৃথিবীতে ছড়িয়ে দিই। আমরা যে শান্তির ধর্ম, আমাদের শান্তির মানুষ, সেটা যাতে পৃথিবীতে প্রচারিত হয়, সেটা আমরা সবাই একত্রিত হয়ে সেটা মানুষকে জানাই। 1974 সাল থেকে চট্টগ্রামে বিশাল আকারে পালিত হয়ে আসছে জশ্নে জুলুস। এই আয়োজনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়ার দাবি আয়োজকদের। সারা বিশ্বের মুসলমানরা তাকিয়ে থাকবে আজকে চট্টগ্রামের জুলুসের জন্য। সবাই জানে আরফাতের পরে যদি বিশাল ধর্মীয় সমাগম হয়ে থাকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এই বছর এই রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলও কীরকম যে মানুষ হয়েছে আপনারা ইনশাল্লাহ দেখবেন। এটা গিনিস বুকে স্থান পাওয়ার যোগ্যতা রাখে। জশ্নে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম জুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা পর্যায়েও পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। রাউজানে উরকিরচর জনতা সংঘ আয়োজিত 3 দিনব্যাপী মাহফিলের শেষ দিনে বক্তারা সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। এতে অধ্যক্ষ ওসিউর রহমান সহ আলেমরা বক্তব্য রাখেন। কাকতিয়া গৌসুল আজম দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবুল মনসুর সহ অনেকে আলোচনায় অংশ নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র দল। মাজারে উগ্রবাদীরা হামলা করেছে যা ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন মাইজ ভান্ডারী পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ। তিনি বলেন, সুফিবাদের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করার উদ্যোগ নেওয়া হবে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় তিনি এই কথা জানান। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে সেহাবিয়া দরবার শরীফের উদ্যোগে বের করা হয় যশনে জুলুসের শোভাযাত্রা। 12 রবিউল আউয়াল পালনে রাজধানীর বিভিন্ন এলাকায় জশ্নে জুলুস, শোভাযাত্রা ও মাহফিল আয়োজন করা হয়। রমনাতে মাইজ ভান্ডারী পীরের অনুসারীদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের করা হয়। এটি শাহবাগ প্রদক্ষিণ করে আইইবিতে এসে শেষ হয়। এ সময় জাতীয় পতাকা, কালেমা খচিত পতাকায় শোভাযাত্রায় সামিল ছিলেন মাইজ ভান্ডারী পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ সহ তার অনুসারীরা। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। এখানে একমাত্র এই রাস্তা, এইখানে ছাড়া কোনো রাস্তা নাই। এটাই আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা। আউলিয়া কেরামের তাজিম করতে হয় কিভাবে, নবী হতে এই তাজিমগুলো করে আসছে, এই জিনিসগুলো আউলিয়া কেরামের ভিতরেই পাবেন। কোনো উগ্রবাদী মৌলবাদীর কাছে এই জিনিসগুলো আপনারা পাবেন না। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সাহাবায়ে ইকরামগণের সময়ও ছিল, তারা যদি হাদিস পড়ে জানতে পারবে, এবং ওয়ালিদের যুগেও ছিল। জশ্নে জুলুসের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সৈয়দ সাইফুদ্দিন আহমদ নানা বিষয়ে কথা বলেন। বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা ক্ষমতা নিয়েছেন, আমরা তাদের প্রতি আহ্বান রাখবো, আপনারা সর্বপ্রথম দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন। বিশেষ করে যে সমস্ত মাজার শরীফগুলা, ধর্মীয় স্থাপনাগুলা ভাঙচুর করা হয়েছে, সেই স্থাপনাগুলাকে পুনর্নির্মাণ করে দিতে হবে। এছাড়া মোহাম্মদপুর, কমলাপুর, ধূপখোলা সহ বিভিন্ন স্থানে জশ্নে জুলুস, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী ঘিরে। আল্লাহ ও রসুলের নির্দেশিত পথে চলার দোয়া করেন তারা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাদ জোহর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়াও রাষ্ট্রপতির সচিব সহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা মিলাদে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির মোনাজাত পরিচালনা করেন। জনগণের কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে বনানীর কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিলে তিনি দাবি করেন, সব আমলেই নিপীড়নের শিকার জাতীয় পার্টি। অনেক কিছুতেই আওয়ামী লীগ সরকার তাদের বাধ্য করেছে বলেও অভিযোগ করেন তিনি। দলটি সবসময় জনগণের পাশে আছে বলেও দাবি করা হয়। এ সময় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বনানী চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টি। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মাহফিলে জিএম কাদের বলেন, 90-এর দশক থেকে সকল সরকার দ্বারা জাপা নির্যাতিত। এছাড়া শেখ হাসিনা সরকারও অন্যায়ভাবে জাতীয় পার্টিকে দিয়ে অনেক কাজ করিয়েছে। তাই সে সময়ের ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। বড় বড় রাজনৈতিক শক্তিগুলি 90-এর পর থেকে প্রতিটি দলই আমাদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছেন। নির্যাতিত হওয়ার পরেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করার, তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না আমাদের কোনো কাজে যদি কেউ কোনো সময় মনোকষ্ট নিয়ে থাকেন, হয়তো আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।
বিগত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, শেষ 3টি নির্বাচন বিতর্কিত ছিল। 3 নির্বাচনই বর্জন করার চেষ্টা করেছিলেন জাতীয় পার্টি। এ সময় আওয়ামী সরকারের বিরুদ্ধে জাপা ভেঙে 2 ভাগ করারও অভিযোগ করেন তিনি। নির্বাচনে যাওয়ার আগের থেকেই আমরা সম্পূর্ণভাবে বলেছি এই নির্বাচন সঠিক হচ্ছে না এবং নির্বাচন সঠিক হবে না। তার পরবর্তীকালে নির্বাচনের পরে আমরা একই কথা বলে গেছি এবং তারপর থেকে সমানে আওয়ামী লীগ সরকারের যত রকম দুর্নীতি, যত রকম অনিয়ম, যেটা আমাদের চেয়ে প্রকাশ্যভাবে আর এত সরাসরিভাবে আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতারা বলেননি। জাতীয় পার্টি সবসময় মানুষের পাশে আছে জানিয়ে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে জাতীয় পার্টি ছাত্র জনতার পাশে ছিল। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলের 17 বছরের প্রতিটি রাতই ছিল কালো রাত। কেউ মন খুলে কথা বলতে পারেনি। টাঙ্গাইলে এমন বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং আহত ও শহীদের পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। শহরের পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি অত্যাচার করেছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের উপর। বিডিআর বিদ্রোহ করিয়ে হত্যা করা হয়েছে দেশপ্রেমিক সেনাদের। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মানিত বন্ধুগণ, এই 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত। জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ নিয়ে বিতর্ক থামছেই না। বৈষম্য বিরোধী প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, নতুন ডিসিদের অনেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী, কারো কারো দক্ষতা ও নৈতিকতার সংকট রয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এমন অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত। এদিকে ডিসি নিয়োগের পর হট্টগোলের ঘটনায় তদন্ত রিপোর্ট যথাসময়ে দেয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারে। এর বড় আঁচ লাগে প্রশাসনেও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রত্যাহার করে 25 ডিসি। এর 19 দিন পর 2 ধাপে 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তালিকা দেখেই প্রতিবাদ জানায় প্রশাসনের বৈষম্য বিরোধী কর্মকর্তারা। এতে 8 ডিসির নিয়োগ বাতিল হলেও বাকি 51 জন যোগ দিয়েছেন নিজ নিজ জেলায়। শূন্য থাকা এবং প্রত্যাহার না হওয়া জেলায় নতুন ডিসি নিয়োগে গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী কর্মকর্তারা বলছেন, যোগ দেয়া ডিসিদের অনেকে বিগত সরকারের সুবিধাভোগী। নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরেছেন বলেও জানিয়েছেন তারা। এখানে ব্যাপক অনিয়ম হয়েছে, এখানে বিতর্কিত লোকজনকে পদায়িত করা হয়েছে, এখানে অসৎ লোকজনকে পদায়িত করা হয়েছে, এখানে মেধাহীন লোকজনকে পদায়িত করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয়, নিজ জেলায় কোনোদিন জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয় না, কিন্তু এই দুটি প্রজ্ঞাপনের ভিতরে যে কোনো একজন জেলা প্রশাসককে তাকে নিজ জেলা প্রশাসকে পদায়িত করা হয়েছিল। গণহত্যার বিরুদ্ধে মামলা হচ্ছে, আরেকদিকে গণহত্যার সহযোগীদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠিত করা হচ্ছে। ঠিক এরকম একটি সেন্টিমিটার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কথাগুলো বলছি। ম্যাক্সিমামই হচ্ছে এই যে আমাদের অর্জিত স্বাধীনতা, এই অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, স্বৈরাচারের দোসর, তাদের সহযাত্রী ছিলেন তারা। তারা বলছেন, এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা না নিলে গণ অভ্যুত্থানের সুফল মাঠ প্রশাসনে পাওয়া যাবে না। প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠন যে কাজ চলছে, সেই কাজের অংশ হিসেবেই মাঠ প্রশাসনে এই ধরনের পতিত স্বৈরাচারের দোষদের তারা রাখবেন না, এটা আমরা বিশ্বাস করি। স্বচ্ছ প্রক্রিয়া খুঁজে বের করা, যে অ্যানোমালিসগুলো হচ্ছে, যে অনিয়মগুলো হচ্ছে, সেই অনিয়মগুলো যাতে এখনই এর ভিতরে হাত দিয়ে সেই অনিয়মগুলোকে শুধরানো এবং শুধরে যাতে রাষ্ট্র সুন্দর করে চলে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে ডিসিদের ভূমিকা প্রধান। তাদের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত। অভিযোগ থাকলে দেখা উচিত, নাম্বার 1। আর নাম্বার 2, মনে করেন ও যদি অভিযোগ পাওয়া যায় যে কোনো সময় তুলে ফেলতে পারে, এটা তো কোনো বিষয় না। এর মধ্যে বাতিল হয়েছে, তো কয়েকটা তো বাতিল হয়েছে। যদি সত্যিকার অর্থে দুর্নাম থাকে তাইলে তো ব্যবস্থা নিতে হবে, কারণ নারী তো গ্রহণযোগ্যতা পাবে না। এদিকে ডিসি নিয়োগের পর হট্টগোলের ঘটনায় জড়িতদের বক্তব্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। টার্মস অফ রেফারেন্স যা আছে সেটা আমি দেখে কী করণীয় সেটা স্থির করব। 7টা ওয়ার্কিং ডে দেওয়া হয়েছে, তো আজকে 2nd ওয়ার্কিং ডে।
তা আমি কি করব সেটা স্থির করার সাথে আমি ভাবছি যে একই সাথে আমরা যাদেরকে আপাতত শনাক্ত করা গেছে তাদের কথা শুনব। তদন্ত কমিটির প্রধান বলেন, মাঠ প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ২৫০০ কর্মকর্তা আবেদন করেছেন। এ নিয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এখনও যারা কর্মক্ষম তাদেরকে ফিরিয়ে আনার সুযোগও রয়েছে বলে জানিয়েছেন সচিব। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চিত হয়েছেন হাজার হাজার কর্মকর্তা। পদোন্নতি সহ ক্ষতিপূরণের দাবিতে ৫ আগস্টের পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাবি জানিয়ে আসছিলেন বঞ্চিতরা। তাদের দাবি আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট কমিটি। আগামী ৩ মাসের মধ্যে বঞ্চিতদের ক্ষতিপূরণের বিষয়টি কমিটি প্রস্তাব আকারে জমা দিবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, আমার এতদিনে এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম। এই কমিটিকে সেই পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে। আমি এই ২৫০০ মধ্যে আমিও একজন, তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে, তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। জনপ্রশাসন সচিব জানান, ১৫ বছরে যাদের চাকরি গেছে শুধুমাত্র তারাই ক্ষতিপূরণের জন্য বিবেচিত হবেন। বর্তমানে চাকরিরতরা এর আওতায় পড়বেন না। ৩৬ জুলাই এখানে এটা টিওয়ারটা দেওয়া হয়েছে সরকার কর্তৃক, এটা যে টাইম ফ্রেমটা, কারণ আপনাদের আনলিমিটেড টাইমে জনপ্রশাসন সাসে মিনিস্ট্রি, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, নেগেটিভ পজিটিভ বোথ। তো এখানে যেটা আসতেছে এই ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ এই পিরিয়ডের দরখাস্তগুলো এই পিরিয়ডে যারা করছে তারা বেঁচে আছে। ২০০৯ সালে আমি বলা হয়েছে কোনো মাস উল্লেখ করা হয়নি। বৈষম্য নিরসনের দাবিতে গঠিত অন্তর্বর্তী সরকার প্রশাসনের বৈষম্য দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, কিন্তু আমরা অতিরিক্ত সচিব দিলেও নিব। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার ও সরকার পতনের দাবি ঘিরে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস দল তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ে এক প্রজ্ঞাপনে এই আহ্বান জানানো হয়। ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের তথ্য জমা দিতেও অনুরোধ করা হয়েছে। এ সময় উদ্ভূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্তে সকল ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে সহায়তার কথা বলা হয়েছে। ঘটনার সত্য উদ্ঘাটন, দায় দায়িত্ব চিহ্নিত করা ও এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রাথমিক তথ্য জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত হয়নি এমন তথ্য জমা দিতে বলা হয়েছে। তথ্য পাঠানো যাবে OHCHRFFTB submission@un.org এই মেইলে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের তদন্ত কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয়, এটা যে কোনো ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় কথা জানান তিনি। বলেন, কিছু সংস্কার করে রাজনৈতিক স্থিতিশীলতা আনা হবে, এরপরেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। সেই নির্বাচনে দেশে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। কিছু সংস্কার স্টার্ট করে দিয়ে সূচনা করে পলিটিক্যাল স্টেবিলিটি, সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম এটা চালু করে দিয়ে আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল, ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা একটা নির্বাচন দেব।
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের মধ্যে তৃতীয় পক্ষের ইন্ধন ও সম্পৃক্ততা পাওয়া গেছে। রাতে ধানমন্ডিতে দুই কলেজের অধ্যক্ষরা এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। সকল সংঘাত ও জটিলতা ভুলে সবাইকে শ্রেণী কক্ষে ফেরার অনুরোধ জানান শিক্ষকরা। এখন থেকে শিক্ষার্থীদের এমন ঘটনার সাথে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তারা। বলেন, কেউ এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এতে দুই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দায়িত্ব নিতে পারবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। উভয় কলেজের কোনো শিক্ষার্থী আর জড়িত হবে না। যদি এমনটি হয় তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হলে প্রশাসনিকভাবে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না। সাধারণ ছোটোখাটো ঘটনা হয় সেটা একরকম, আর যদি আসলে এটা একটা অপরাধ হয় যেটা আইনের দৃষ্টিতে, সেটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তারা ব্যবস্থা নিতে পারে বা তারা কী করবে এটা তাদের দায়। প্রিয় নবীর জীবনী অনুসরণ করে জীবনের সকল পর্যায়ে তা প্রতিফলিত করতে হবে, আর সেই অনুযায়ী জীবন আচারেও পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। বিকেলে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। ডক্টর শের আলী বলেন, জীবনের সকল স্তরে প্রিয় নবীর জীবনাদর্শ অনুসরণ করতে হবে। অনেকেই একই সঙ্গে ন্যায় কাজ করে, আবার অন্যায় করে। অনেকে নামাজ আদায় করলেও অন্যায় কাজে লিপ্ত থাকেন, কিন্তু ধর্মে এমন আচরণের সুযোগ নেই। তাই মহানবীর জীবনাদর্শ ধারণ করে শতভাগ ন্যায়ের পক্ষে থাকার পরামর্শ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের। তার জীবন আলেখ্য, তার জীবনের বিষয়গুলো আলোচনা করে যাতে আমরা আত্মস্থ করতে পারি এবং সেই আদর্শে আমাদের জীবনগুলো গঠন করতে পারি। তাহলে আমাদের মানবতা পরিপূর্ণ হবে, মানুষ সঠিক পথে পরিচালিত হবে, সমাজের সকল সংকটগুলো দূর হবে। যতদিন পর্যন্ত আমরা এই জীবন আদর্শ পুরোপুরি গ্রহণ করতে না পারবো, ততদিন সমাজের সংকটগুলি দূর হবে না। বিশ্বের বিভিন্ন দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোয় রয়েছে নানা আয়োজন। শোভাযাত্রা, কোরআন, ফাতিহা পাঠ আর হামদ নাতের মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করেছেন মুসলিমরা। পবিত্র ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ইয়েমেনের সানা যেন পরিণত হয় জনসমুদ্রে। বিশাল এই র্যালিতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। মহান আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসূলের প্রতি ভালোবাসা জানিয়ে পাঠ করা হয় দরুদ এবং নাত। হুতি বিদ্রোহীদের এই আয়োজনে উঠে আসে গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে আমরা মুসলিম বিশ্বের সাথে একতা চাই। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, ফিলিস্তিনের পাশে আছে ইয়েমেনিরা। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন প্রিয় নবী। আগতরা জানান, মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য প্রেরণ করা হয়েছিল তাকে। তিনি গোটা বিশ্বের জন্যই রহমত। পবিত্র দিনটিকে ঘিরে নানা আয়োজন তিউনিসিয়াতেও। ঐতিহ্যবাহী বাজনার তালে তালে নাত পরিবেশনের মাধ্যমে বের করা হয় জুলুস। বিভিন্ন আয়োজন করা হয় ইরাক, ভারত, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও। বহু বছর ধরে তিউনিসিয়ায় এই মৌলুদ আয়োজিত হচ্ছে। এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গুলিবিদ্ধ হওয়ার 2 মাসের মাথায় আবারও হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবেই হামলার মুখে পড়তে যাচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় নস্যাৎ হয়ে যায় এই চেষ্টা। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে 2 মাসের মধ্যে 2 বার হত্যা চেষ্টার পর আলোচনায় সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠেছে সংস্থাটির সক্ষমতা নিয়েও। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের এই গলফ ক্লাব আগে থেকেই বেশ আলোচিত। চারদিকে ঝোপঝাড়ে ঘেরা কম্পাউন্ডে রোববার দুপুরে গলফ খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী। 1:30 নাগাদ হঠাৎ সিক্রেট সার্ভিসের এজেন্টদের নজরে আসে সন্দেহজনক কিছু। ট্রাম্পের অবস্থান থেকে 4 থেকে 500 গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে উকি দেয় একটি বন্দুকের নল। সাথে সাথেই সেদিক লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। ঘটনাস্থলে পাওয়া যায় AK-47 ধাঁচের একটি রাইফেল, গোপ্রো ক্যামেরা ও ব্যাকপ্যাক। গলফ কোর্সের 38 মাইল দূর থেকে আটক করা হয় হামলা চেষ্টাকারীকে।
ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টার ঘটনায় প্রধান তদন্তকারী হিসেবে কাজ শুরু করেছে এফবিআই। বেশ কয়েকটি তদন্তকারী দল, ক্রাইসিস রেসপন্স টিম, বোমা বিশেষজ্ঞ ও তথ্য প্রমাণ বিশ্লেষক মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের আপাতত গলফ কোর্সের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র রাখা এবং চুরির দায়ে অভিযুক্ত হতে হয়েছে 58 বছর বয়সী ওই ব্যক্তিকে। সন্দেহভাজন ওই ব্যক্তি ইউক্রেনপন্থী ছিলেন বলে জানা গেছে। ট্রাম্প আক্রান্ত না হলেও কিভাবে গলফ কোর্টের ভেতরে তার এতটা কাছে পৌঁছালো অস্ত্রধারী তা নিয়েই উঠেছে প্রশ্ন। ফলে ট্রাম্পের নিরাপত্তা পরিকল্পনা আর নিজেদের কর্মপদ্ধতি নিয়ে স্বভাবতই কঠোর সমালোচনার মুখে পড়েছে সিক্রেট সার্ভিস। আততায়ী অনেক পরিকল্পনা করে অবস্থান নিয়েছিল। তিনি স্পষ্টতই এমন একটা জায়গা বেছে নেন যেখানে ট্রাম্প প্রায়ই যান। এদিকে হত্যা চেষ্টার পরও হাল ছাড়বেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুই দমাতে পারবে না তাকে। ভক্তদের উদ্দেশ্যে এক ইমেইলে এমনই বার্তা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।